ঝমঝম করে বৃষ্টি পড়ছে। চারিদিকে ব্যাঙের ডাক এবং ঝিঝি পোকার ডাকে মুখরিত। চারিদিকে বৃক্ষ জাতীয় গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। বর্ষণ মুখর এই প্রত্যন্ত অঞ্চলে জনবসতি নেহাতি কম। শহরের মতো ঘিঞ্জি ঘিঞ্জি বাড়ি দেখা যায় না। এই প্রত্যন্ত অঞ্চলের বুকেই গাছপালা দিয়ে ঘেরা একটা বহু দিনের অযত্নে পড়ে থাকা হাসপাতাল। এলাকার গরিব মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে এখানেই আসে চিকিৎসার জন্য। সে হাসপাতালে ডাক্তার বলতে 2 জন, নার্স সহ বাকি স্টাফ মিলিয়ে আরও 12-13 জন। তবে হাসপাতালে প্রতিদিন সবার দেখা মেলে না। সরকারি হাসপাতালে চাকরির সাথে সাথে নার্সিংহোমেও ডিউটি থাকে। হাসপাতালে হয়তো মাসে 7-8টা দিন যথেষ্ট আসার জন্য। তাই এত বিরাট হাসপাতালটিতে যত্নের অভাবে শ্যাওলা জমে উঠেছে। দেয়ালের ভাঁজে ভাঁজে ফার্ন জাতীয় উদ্ভিদেরও দেখা মিলেছে। দেওয়ালের কার্নিশ বেয়ে কিছু বন্য লতাপাতা একে অপরকে জড়িয়ে ছাদে উঠে গেছে। হাসপাতালের পেছন দিকে একটা বিরাট বড় বটগাছের আস্তানা। সেই বটগাছ থেকে খানিকটা দূরেই একটা পাথকুয়ো। পাথকুয়োটি দেখলে বোঝাই যায় যে এর ব্যবহার ফুরিয়েছে বহু কাল হল। বিশাল বড় এই কুয়োর মুখের অর্ধেক সিমেন্ট দিয়ে বাঁধানো, বাকি অর্ধেক অংশ শুধুমাত্র গাছের লতা পাতা পড়ে কুয়োর জলে দুর্গন্ধ বেরিয়েছে। হাসপাতালের এহেন ভয়ঙ্কর পরিবেশ দেখে কোনো রোগী আদৌ সুস্থ হয় কিনা জানা নেই, তবে গ্রামের লোকেরা ভূতের আড্ডাখানা ভেবে অবশ্য এদিকে পা মারাতে ভয় পায়। রাতে ঘুম পাড়ানোর সময় কোনো বাচ্চা ঘুমোতে না চাইলে তার মা ভয় দেখায়, ঘুমিয়ে পড়ো খোকা, না হলে হাসপাতালের ওই পাথকুয়োর সামনে নামিয়ে দিয়ে চলে আসবো। ওখানে কিন্তু শাকচুন্নি, পিশাচিনি, মন্ত ভূতের বাস। শিশুটি মায়ের কথায় ভয় পেয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে শীঘ্রই। মা হাঁপ ছেড়ে বাঁচে। সরকারের তৈরি করা এই হাসপাতাল স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা ছাড়াও এইভাবে আরও একটা কাজে লেগে যায়। এখন সময় আষাঢ় মাসের মধ্যভাগ। সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। রোগীর সংখ্যা কম। হাসপাতালে স্টাফদের ঝাড়া হাত পা। অবশ্য খুব বেশি ব্যস্ততা কোনোদিনই থাকে না। সাধারণ জ্বর, সর্দি, কাশির চিকিৎসা হয়। বাড়াবাড়ি হলে ডক্টররা প্রেসক্রিপশনে লিখে দেয় শহরের কোনো এক সরকারি হাসপাতালের নাম। আজকে সেই বটগাছের নিচে বেদির উপর বসে রয়েছে সৌমিত্র এবং প্রথমা। প্রথমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সৌমিত্রর দিকে। সৌমিত্র এই হাসপাতালের একজন ডাক্তার, আর প্রথমা এখানে বছর কয়েক আগেই নার্স হিসেবে যুক্ত হয়েছে। তাদের দেখে বোঝাই যাচ্ছে তাদের সম্পর্কটা আর 5টা সাধারণ ডাক্তার নার্সের মতো নয়। হাসপাতালে ডিউটি থেকে ছুটি পেলেই তাদের এই নিরিবিলিতে দেখা যায়। প্রথমা অপেক্ষা করছে সৌমিত্রর উত্তরে। সৌমিত্র কিছুক্ষণ ভেবে প্রথমাকে বলে, এটা কিভাবে হলো প্রথমা? আমরা তো যথেষ্ট প্রোটেকশন ইউজ করেছি। প্রথমা সৌমিত্রর দিকে তাকায়। কিভাবে হলো এখন এই উত্তরটা সৌমিত্রকে দিতে হবে। প্রথমার চোখে ক্ষোভ দেখে সৌমিত্র তাড়াতাড়ি বলে, আচ্ছা ঠিক আছে, প্লিজ রাগ করো না, আমাকে আমাকে কিছুটা ভাবার সময় দাও। সৌমিত্রের আমতা আমতা ভাব প্রথমার পছন্দ হয় না। সে যথেষ্ট একজন আধুনিক নারী এবং যথেষ্ট স্পষ্টবাদী। সৌমিত্রকে সে ভালোবেসে তার কাছে গেছে এবং এখন সে প্রেগনেন্ট। ব্যাপারটা তার কাছে খুব স্বাভাবিক না হলেও সে স্বাভাবিকভাবে নেবার চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে সৌমিত্রকে জানাতে চেয়েও জানাতে পারিনি। আজ বহু সাহস নিয়ে এসেছে সৌমিত্রর কাছে। এত বছরের সম্পর্কে সৌমিত্র কখনো ওকে বিয়ের করার কথাটা তোলেনি। তাই নিয়ে প্রথমা নিঃসন্দেহে সন্দিহান ছিল। প্রথমা চেয়েছিল সৌমিত্রকে বিয়ের জন্য প্রপোজ করুক, কিন্তু এই মুহূর্তে প্রথমার আর অপেক্ষা করা পসিবল নয়। তবে সৌমিত্রর আমতা আমতা ভাব দেখে প্রথমা অনেক কিছুই বুঝে ফেলে। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দীর্ঘ একটা শ্বাস নিয়ে সৌমিত্রর দিকে ফিরে বলে, দেখো সৌমিত্র, তুমি খুব ভালো করেই জানো যে আমি এখন স্পষ্টবাদী নেই। যা বলার তা মুখের ওপরেই বলি। আমি গত কয়েকদিন ধরে ভেবেছি আমরা একে অপরকে ভালোবাসি, তাই কাছে এসেছি। এতে আমাদের দুজনেরই সমান দোষ বলে কেউ দোষী না। কিন্তু এখনো যে পৃথিবীর আলো দেখেনি তার কোনো দোষ নেই।
এই গত কয়েকদিন ধরে আমার মনে নানান রকম ভাবনা এসেছে। তার মধ্যে একটা খেয়াল এমনও এসেছিল যে তুমি বাচ্চাটাকে চাও না। তার জন্য আমি আজকে প্রস্তুত হয়ে এসেছিলাম। এখন যদি তুমি এই বাচ্চাটাকে না চাও তাহলে আমি তোমাকে কোনো দোষ দেব না, তবে বাচ্চাটি আমার, আমি ওকে মানুষ করতে পারবো একাই। তোমাকে আমি 2 দিনের সময় দিলাম, তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানিও। তোমার যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেব, কোনো কারণ ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই। এবং আমি এক কথার মানুষ, তুমি আমাকে চেনো, আমার কথার কোনো রকম হেরফের হবে না। কিন্তু তুমি আমাকে এই বাচ্চাটি নষ্ট করতে বলবে না। কথাগুলো বলেই প্রথমা এগিয়ে যায় হাসপাতালের দিকে। সৌমিত্র একভাবে তাকিয়ে থাকে প্রথমার যাওয়ার দিকে। শাড়ির আঁচলে বেঁধে রাখা চাবির গোছা খুলে নিয়ে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে কুমুদিনী স্বামী মিতুলকে উদ্দেশ্য করে বলে, শোনো, তোমার ভাইয়ের তো বয়সটা কম হলো না, বিয়ে থা দিতে হবে তো নাকি? খবরের কাগজ পড়তে মিতুল এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে কুমুদিনীর কথা কানেই গেল না। মিতুলকে কথা বলতে না দেখে কুমুদিনী ভ্রু কুঁচকে মিতুলের দিকে তাকালো। তোমার কি সারাদিন খবরের কাগজ পড়া ছাড়া আর কোনো কাজ নেই? মিতুল খানিকটা চমকে উঠে তাকালো স্ত্রীর দিকে, আমতা আমতা করে বলল, কিছু বলছিলে? কিছু বলছি মানে? তোমার কি এই সংসারের কিছুই খেয়াল হলো না? বলছি, তোমার ভাই বিয়ে দেবে না, বয়সটা তো আর কম হলো না। ওদিকে চিন্তায় মায়ের রাতের ঘুম উড়ে যাচ্ছে। হ্যাঁ, দেব তো, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? প্রশ্নটা কি আর সাধে করেছি? তুমি তো এই নিয়ে কোনো কথাই গায়েই করো না। মা ঘটক লাগিয়েছেন, ঘটক মশায় কয়েকখানা ছবি দিয়ে গেছে। সবকটা মেয়েই সুন্দরী, শিক্ষিতা, তার মধ্যে একটা মেয়েকে আমার আর মায়ের খুব মনে ধরেছে। তারপর আমাদের ঘরের পাল্টি ঘর। তুমি এক রবিবার দেখে তোমার ভাইকে সাথে করে নিয়ে গিয়ে দেখে আসতে পারো মেয়েটাকে। পছন্দ হলেই শ্রাবণ মাসের একটা দিন দেখে বিয়ে দিয়ে দিলেই হবে। মিতুল কুমুদিনীর কথায় বলল, ঠিক আছে, তবে ভাইয়ের যদি কোনো পছন্দ থাকে? নেই। কি করে জানলে? আমি জিজ্ঞেস করেছি। মিতুল তাকালো কুমুদিনীর দিকে। মন্দ নয়, তার আদরের কুমু বিয়ের পর তার সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তাই তো মিতুলের কাঁধ থেকে অনেক দায়িত্ব নেমে গেছে। না হলে বাবা যখন মারা যায় তখনও ইঞ্জিনিয়ারিং লাস্ট ইয়ার। বাবা হঠাৎ মারা যাওয়ায় মা ওদের 2 ভাইকে নিয়ে অথই জলে পড়েছিল। ভাই তখন অনেক ছোট। তখন থেকেই তো মিতুল এই সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। কুমু এই বাড়িতে বিয়ে হওয়ার পর মিতুল সত্যি যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। এখন তার সুখের সংসার, ভাইটিও ডাক্তার, শুধু সেটেল করে দিলেই হবে। এর ঠিক পরের মাসেই খুব ঘটা করে সৌমিত্রর সাথে সুলগ্নার বিয়েটা হয়ে যায়। সুন্দরী, সুশ্রী, শান্ত, গৃহকর্মে নিপুণা, বাধ্য সৌমিত্রর সুলগ্নাকে পছন্দ হতে বেশি সময় লাগেনি। বিয়ের পর সৌমিত্র সুলগ্নাকে দেখে মনে মনে নিজেকেই বলতো, সুলগ্না ওই প্রথমার মতো নয়, এত বেশি প্রশ্ন করে না, যা বলি সব কথা শুনে চলে, 7 চড়েও কাটে না। এইরকম মেয়েই তো আমি চেয়েছিলাম। প্রথমার মতো মেয়েদের সাথে প্রেম করে বিছানা অবধি সীমাবদ্ধ রাখা উচিত। ওদের বিয়ে করে সংসার করা যায় না, বিয়ে তো করতে হয় সুলগ্নার মতো মেয়েদেরকে। এর ঠিক কয়েকদিন পরেই সৌমিত্র সুলগ্নাকে নিয়ে কোয়ার্টারে চলে আসে। সৌমিত্র যেখানে চাকরি করে সেখান থেকে প্রত্যহ বাড়িতে যাতায়াত করা মোটেও সম্ভব নয়। এতে সৌমিত্রর মা অবশ্য একটু অসন্তোষ প্রকাশ করলেও সৌমিত্র এই বিষয়টিতে খুব বেশি পাত্তা দিয়েছে বলে মনে হয় না। ছোট থেকেই তো সৌমিত্র এরকম, ভীষণ রকম স্বার্থপর, নিজের স্বার্থের থেকে বড় আর কেউ নয়। কিন্তু এই কথাগুলো এক বা একমাত্র ওই জানে, কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দেয় না কখনো। মুখোশের এই খেলাটা সৌমিত্রর খুব বেশি ভালো লাগে। আর সৌমিত্রর এই ছদ্মবেশ কেউ ধরতেও পারে না। নাহলে প্রথমার মতো মেয়ে কিনা ওর উপরেই লাট্টু হয়ে যায়। প্রথমাও সুন্দরী, শিক্ষিতা, আধুনিকা ছিল, কিন্তু
মেয়েটার দেমাগ একটু বেশি ছিল, কাউকে পাত্তা দিত না। কিন্তু সৌমিত্রর মতো ভালো ছেলেকে প্রথমা না করতে পারিনি। অবশ্য সৌমিত্রর এই সুখের দিনগুলো বেশি দিন টিকল না। কাজের জায়গায় ফিরে এসেই বিনা মেঘে বজ্রপাতের মতো সবার প্রথমে যে শব্দটি কর্ণগহ্বর হলো তা হলো প্রথমা আত্মহত্যা করেছে। হাসপাতালের পেছনে থাকা পাতকুয়োটায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এই কথাটি শুনে সৌমিত্রর অন্তরাত্মা শুধু একটা কথাই বলে উঠল, অসম্ভব। প্রথমার মতো এত শক্ত মনের একটা মেয়ে ও আত্মহত্যা করতে পারে না। আবার নিজেকেই বলল, তাহলে কি প্রথমা ওর বিয়ের খবরটা মেনে নিতে পারেনি? কিন্তু এটা তো প্রথমার কাছে খুব একটা বড় বিষয় হওয়ার কথা নয়। তারপরেই যখন শুনল প্রথমার আত্মহত্যা করার দিনটা, সৌমিত্রর পা দুটো হঠাৎ টলে উঠল। ওই তারিখেই তো সুলগ্নের সাথে ওর বিয়ে হয়েছিল। ওর স্টাফরা সেদিন সবাই এসেছিল ওর বাড়িতে, শুধুমাত্র প্রথমা আসেনি। এটা অবশ্য স্বাভাবিক ব্যাপার, এক্সের বিয়েতে চেটেপুটে ভোজ খেতে কেউ যাবে না। সেদিন ওই হাসপাতালে প্রথমে একাই ছিল। তাহলে বিয়ের পরের কটা দিন বিয়ের আনন্দে নতুন বউকে কাছে পেয়ে হাসপাতালের সাথে যোগাযোগ সম্পূর্ণ ছিন্ন করে রেখেছিল, তাই ও কিছুই জানে না। কিন্তু প্রথমা আত্মহত্যা করলো কেন? সৌমিত্রর মনে একটা ভয়ঙ্কর ভাবনা খেলে গেল। পা দুটো ভীষণভাবে কাঁপতে আরম্ভ করলো সৌমিত্রর। নিজেকে বলে উঠল, তাহলে কি প্রথমা সব জেনে গেল? না না, তা কিভাবে হয়? সৌমিত্র খুব সূক্ষ্মভাবে কাজ করেছে। এই কথাগুলো একমাত্র ও ছাড়া আর কেউ জানে না। পরক্ষণেই আবার নিজেকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, না না না, নিশ্চয়ই প্রথমে ওর বিয়ের খবরটা সহ্য করতে পারেনি। খুব ভালোবাসতো কি না? হ্যাঁ হ্যাঁ, এটাই হবে, এটাই সত্যি। কিন্তু ঠিক তখনই ওর মনে হলো একটা শীতল হাত ওর কাঁধে কেউ রেখেছে। সৌমিত্র সেদিকে তাড়াতাড়ি তাকালো, দেখলো ওর কাঁধে রক্তের দাগ। সৌমিত্র চমকে উঠল ভীষণভাবে। কোন রকম প্রতিক্রিয়া জানানোর আগেই কানের কাছে একটা দমকা হাওয়া বলে উঠল, সৌমিত্র চিৎকার করে উঠল। কে? সৌমিত্র চিৎকার হাসপাতালে থাকা সমস্ত স্টাফ রোগীকে চমকে দিল। সৌমিত্র ততক্ষণে নিজের কাঁধে লেগে থাকা রক্তের দাগ ক্রমাগত মোছার চেষ্টা করছে, কিন্তু মুছতে পারছে না। একজন নার্স এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার? কোনো সমস্যা? নার্সের কথায় সৌমিত্র বলল, আমার কাঁধে রক্তের দাগ লাগলো কি করে? নার্স সৌমিত্রর কাঁধের দিকে তাকালো, তারপর সৌমিত্রর দিকে তাকালো। মাথা খারাপ হয়ে গেছে নাকি ডাক্তারের? খানিকটা বিস্মিত ভাব নিয়েই বলল, স্যার, কোথায় রক্তের দাগ? কোথায় মানে? এই তো। কোথায় স্যার? সৌমিত্র নিজের কাঁধের দিকে ভালো করে তাকালো, কিন্তু কোথায়? রক্তের দাগের ছিটে ফোঁটা তো নেই। নার্সটি জিজ্ঞেস করলো, স্যার, আপনি ঠিক আছেন তো? সৌমিত্র তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ। বলে ওখানে আর দাঁড়ালো না, তড়িঘড়ি করে নিজের কেবিনে গিয়ে দৌড় দিল। সৌমিত্র যাওয়ার দিকে হাসপাতালের সমস্ত স্টাফ বাঁকা চোখে তাকালো। সৌমিত্র প্রথমার সম্পর্কটা অফিসিয়াল না হলেও হাসপাতালের প্রতিটা স্টাফ জানতো ওদের সম্পর্কের কথা। কয়েকজন ফিমেল নার্স এই জন্য প্রথমাকে হিংসেও করত, কিন্তু প্রথমার এরকম পরিণতি কেউই মানতে পারছে না। প্রথমা বড়ই ট্যালেন্টেড নার্স ছিল। সবার মনে একটাই প্রশ্ন, কি এমন হলো যে দুজনের এত বছরের সম্পর্কটা ভেঙে গেল? শুধু ভেঙে যায়নি, ভেঙে যাওয়ার 1 মাসের মধ্যেই ডাক্তার সৌমিত্র গাঙ্গুলি বিয়েও করে নিল। এত বছরের একটা সম্পর্ক এত তাড়াতাড়ি মুভ অন করা সম্ভব? তা আবার ডক্টর গাঙ্গুলির মতো একজন মানুষের। ডক্টর গাঙ্গুলিকে হাসপাতালের প্রতিটা স্টাফ এতদিন ধরে চেনে। ভদ্রলোক বড়ই অমায়িক মানুষ, কোনো রকম ঝুটঝামেলায় জড়াতেও পছন্দ করেন না। সৌমিত্র কেবিনে ঢুকে তাড়াতাড়ি টেবিলের উপর রাখা বোতলটা খুলে জলটা খেতে চায়। চিপি খুলে এক ঢোক খেতেই সৌমিত্রর নজর জলের রং কেমন যেন লাল হয়ে যাচ্ছে, ক্রমশ রক্তাভ বর্ণ ধারণ করছে। সৌমিত্র মুখে থাকা জলটা গিলতে পারে না, তৎক্ষণাৎ ফেলে দেয়। বোতলটা হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। এসব কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না সে। নিজের গালেই নিজেই দুটো চড় মেরে বলে, না না, এসব মনের ভুল। এগুলো
এগুলো নিশ্চিত স্বপ্ন। ঘুম থেকে ওঠো সৌমিত্র, ঘুম থেকে ওঠো। বেশ কয়েকবার নিজের গালে চড় মারার পর দেখে ফ্লোরের উপর কোনো রক্ত পড়েনি। সৌমিত্র দৃশ্যটা দেখে হেসে ওঠে, নিজেই বলে ওঠে, বলেছিলাম না এগুলো সব স্বপ্ন। সৌমিত্র গিয়ে নিজের চেয়ারে বসে। এদিকে সৌমিত্র রুম থেকে চিৎকার চেঁচামেচি শুনে হাসপাতালের স্টাফরা এসে ওখানেই জড়ো হয়েছে। দরজায় কড়া নেড়ে সৌমিত্রকে উদ্দেশ্য করে বলতে থাকে, স্যার স্যার আপনি ঠিক আছেন তো? সৌমিত্র নিজের চোখ মুখ ঠিক করে উঠে গিয়ে দরজাটা খুলে দিয়ে খুব গম্ভীর গলায় বলে, কি হয়েছে কি? এভাবে এখানে সবাই ভিড় জমিয়েছেন কেন? অন্য একজন জুনিয়র ডাক্তার বলে ওঠে, মশাই আপনার চিৎকার শুনেই তো সবাই এখানে এসেছি। সৌমিত্র বলে, আমার কিছু হয়নি। হাত থেকে জলের বোতলটা শুধু পড়ে গিয়েছিল। কাউকে ডেকে কেবিনটা একটু পরিষ্কার করে দিতে বলো। একজন ওয়ার্ড বয় মাথা নেড়ে চলে যায়। বাকিরাও ধীরে ধীরে প্রস্থান করে। সৌমিত্র শুধু একজন নার্সকে থামিয়ে দিয়ে বলে, শেষটা, আমার আজকে কতজন রুগীকে দেখতে হবে? সেই নার্স জবাব দেয়, স্যার আমি এখনই প্রেসক্রিপশনগুলো জমা দিচ্ছি। নার্স চলে যেতেই সৌমিত্র গিয়ে চেয়ারে বসে। কিছু সময়ের মধ্যেই রুগীর ভিড় লেগে যায়। এক টানা অনেকগুলো রুগী দেখার পর টিফিনের সময় সৌমিত্র ক্যান্টিনে গিয়ে চিকেন রোল অর্ডার দেয়। চিকেন রোলে এক কামড় দিতেই থু করে খাবারটা মুখে ফেলে দেয়। মাংসটা কেমন যেন কাঁচা কাঁচা ঠেকে সৌমিত্রর কাছে। সৌমিত্র চিৎকার করে ক্যান্টিনের স্টাফদের ডেকে জিজ্ঞেস করে, তোমরা কি মাংসটা ভালোভাবে সিদ্ধ করনি? ক্যান্টিনের লোকটি থতমত খেয়ে বলে, না মানে স্যার, মাংস তো ভালোভাবেই কষা হয়েছে স্যার। তাহলে তাহলে আমার কাঁচা মনে হলো কেন? না স্যার, আপনি ভুল বুঝছেন। আমরা তো মাংসটা একসাথে রান্না করি। এই মাংসটা তো স্যার অনেকেই খেয়েছে, কিন্তু কেউ তো কাঁচা বলেনি স্যার। আমি কি মিথ্যে বলছি? এই এই দেখুন। সৌমিত্র রোলটা খুলে ক্যান্টিনের স্টাফদের সামনে মেলে ধরল। এক মুহূর্তের জন্য যেন মনে হলো এক টুকরো রক্তের ঢেলা খুব ক্ষীণভাবে নড়াচড়া করছে, যেন তার হৃদয় খুব ধীরে ধীরে স্পন্দিত হচ্ছে। পরক্ষণেই সৌমিত্রর চোখের সামনে দৃশ্যটা পরিবর্তিত হয়ে গেল। ছোট ছোট কেটে রাখা রান্না করা মুরগির মাংস। সৌমিত্রর হাত থেকে রোলটা পড়ে যায়। কারোর দিকে কোনো রকম না তাকিয়েই ছুটল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে ঢুকতে ঢুকতেই মুখ দিয়ে বেরিয়ে এলো দলা পাকানো গন্ধ। সকাল থেকে যা কিছু খেয়েছিল সব বেরিয়ে এসেছে। কিছুক্ষণ আগের সেই রক্তে মাংসে দলা পাকানো রক্তের ডেলাটা মুখের সামনে তুলে ধরছে, মনে পড়লেই গা গুলিয়ে উঠছে। ওয়াশরুমে লাগিয়ে রাখা আয়নায় নিজেকে দেখলো সৌমিত্র। কি হচ্ছে তার সাথে এগুলো? কেন হচ্ছে? কলের ট্যাপ খুলে জল দিয়ে চোখে মুখে জলের ছিটা নিতে গিয়েও পারল না। হাত দুটোতে জলের বদলে রক্ত। সৌমিত্র তাড়াতাড়ি হাত থেকে রক্তটা ফেলে দিল। কলের জলে সেই রক্তটা ধুয়ে ফেলার চেষ্টা করতে শুরু করলো, কিন্তু পারল না। এই রক্তের দাগ তার হাতের বরাবরের জন্য বসে গেছে, আর কখনো ছাড়বে না। হঠাৎ একটা শীতল স্রোত ওর সারা শরীর দিয়ে বয়ে গেল। মনে হলো যেন একটা ঠান্ডা হাত ক্রমশ ওর শরীর বেয়ে নিচ থেকে উপরের দিকে উঠছে। হাতটা একসময় ওর গলার কাছে এসে থেমে গেল। ওকে শক্ত করে জড়িয়ে ধরল। সে বাঁধন ক্রমশ এতটাই গাঢ় হতে আরম্ভ করলো যে সৌমিত্রর পক্ষে সেই বাঁধন খুলে বেরিয়ে আসা অসম্ভব হয়ে পড়ল। সৌমিত্রর মনে পড়ে গেল এই ওয়াশরুমে প্রথমার সাথে ওর কত স্মৃতি জড়িয়ে আছে। কতবার এখানেই ওরা একে অপরের মধ্যে হারিয়ে গেছে, ভালোবাসার স্রোতে ভেবে গেছে অন্য এক দেশে। অবশ্য সৌমিত্রর তরফ থেকে এটাকে ঠিক ভালোবাসা বলা উচিত ছিল কিনা জানা নেই, তবে প্রথমা ওকে সত্যি ভালোবাসত। সেই হাতটা সৌমিত্রর গলা এতটাই শক্ত করে ধরেছে যে সৌমিত্রর দম বন্ধ হয়ে আসতে শুরু করেছে। সৌমিত্র আপ্রাণ চেষ্টা করছে প্রাণে বাঁচার, কিন্তু পারছে না। স্যার আপনি এখানে কি করছেন স্যার? হাসপাতালের একজন ওয়ার্ড বয় সৌমিত্রর কাঁধে হাত দিয়ে ঝাঁকুনি দিতে চমকে উঠল সৌমিত্র। তৎক্ষণাৎ সেই ওয়ার্ড বয়ের দিকে তাকালো। হঠাৎ অনুভব করলো শ্বাস নিতে পারছে, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। সৌমিত্র কিছুটা সময় মাত্র সেই ওয়ার্ড বয়ের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলে উঠল, ভৈরব, আমার শরীরটা ভালো লাগছে না আজকে। তুমি সবাইকে জানিয়ে দিও আমি কোয়ার্টারে ফিরে গেছি।
কথাগুলো বলেই সৌমিত্র তড়িঘড়ি করে ওয়াশরুম ছেড়ে বেরিয়ে গিয়ে সোজা কেবিনে গিয়ে নিজের ব্যাগটা নিয়ে হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসে। বাইকটা কোনো মতে স্টার্ট দিয়ে হাসপাতাল চত্বর ছেড়ে বেরিয়ে আসে। আসার সময় শুধু নিজেকে বলতে থাকে, না না না, এগুলো আমার মনের ভুল। আমি যা করেছি তা অন্যায় ছিল। এখন নিশ্চয়ই আমার মধ্যে অপরাধবোধ কাজ করছে, তাই হয়তো আমি এসব উল্টোপাল্টা ভাবছি। সৌমিত্রকে অসময়ে ফিরতে দেখে সুলগ্না প্রশ্ন করল, এত তাড়াতাড়ি ফিরলে কেন? জুতো খুলতে খুলতে সৌমিত্র তাকালো সুলগ্নার দিকে। হাসপাতালে যাওয়ার সময় বলে গিয়েছিল ফিরতে দেরি হবে। সুলগ্নার প্রশ্নের কি জবাব দেবে বুঝে উঠতে পারল না সৌমিত্র। সুলগ্নার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁটের কোণে মেকি হাসি টেনে বলল, তোমার কথা খুব মনে পড়ছিল তো, তাই। কথাটার মাঝে সৌমিত্রর জটিল অভিব্যক্তি বুঝল না সহজ সরল সুলগ্না। সৌমিত্রর কথায় ভীষণ লজ্জিত হয়ে মাথা নত করে বলল, ধ্যাত। সৌমিত্র মুচকি হেসে সুলগ্নার হাত ধরে কাছে টেনে নিয়ে আলতো করে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, বিশ্বাস হয় না বুঝি? বিয়ের পর নতুন বউ ছেড়ে কে কাজে যেতে চায়? সুলগ্না আরো বেশি লজ্জায় কুঁকড়ে গেল। সৌমিত্র সুলগ্নার এভাবে লজ্জায় কুঁকড়ে যাওয়ার রূপ দেখে বড় মজা পেল। প্রথমা কখনোই এভাবে লজ্জায় নেতিয়ে পড়তো না। অবশ্য সুলগ্নার এই লজ্জায় নেতিয়ে পড়াটা সৌমিত্রর ন্যাকামি মনে হয়, কিন্তু মুখের উপর সে কথাটা প্রকাশ করে না, তাই এখনো করল না। মুচকি হেসে শুধু বলল, আমার কিছু খাওয়া হয়নি গো, তুমি খাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি, ভীষণ টায়ার্ড লাগছে। সুলগ্না নত মস্তকে মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে গেল। সৌমিত্র গেল ওয়াশরুমের দিকে। স্নানের জন্য বাথটবে জল প্রস্তুত করতে গিয়ে সৌমিত্র আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখলো ভালো করে। নিজের মধ্যে কিছু কি পরিবর্তন হয়েছে? না, কিছুই তো হয়নি। প্রথমার মৃত্যুটা ওর জন্য অকস্মাৎ হলেও খুব একটা খারাপ লাগেনি, বরং সৌমিত্রর একটা পথের কাঁটা সরে গেছে যেন। ভবিষ্যতে যদি কখনো ওর পরিবারের সামনে ওর অতীতটা প্রকাশ করে দিত মেয়েটা, তাহলে ওর পুরো সাজানো গোছানো সংসার নষ্ট হয়ে যেত। যদিও প্রথমে এরকম মেয়ে ছিল না, তবুও ভবিষ্যতের কথা কে বলতে পারে। নিজের ভাবনার মাঝেই শুনতে পেল একটা হাসির শব্দ। আশপাশে গলায় হাসছে সে। পরক্ষণে বাচ্চাদের হাসির শব্দ পাওয়া গেল। সৌমিত্র চমকে উঠল, আশেপাশে তাকালো, কিন্তু কেউ নেই। হঠাৎ কেউ মেয়েলি গলায় ভীষণ তীক্ষ্ণ স্বরে বলে উঠল, সত্যি তো, ভবিষ্যতে কি হতে পারে কে বলতে পারে? তখন কেউ বাচ্চার গলায় বলে উঠল, বাবা, ও বাবা, তুমি আমার আর মায়ের সাথে চলে এসো, আমাদের কাছে চলে এসো। সৌমিত্র ভীষণ ভয় পেয়ে গেল। আয়নায় নিজের চেহারার দিকে তাকালো। নিজের চেহারাটা নিজের কাছে বীভৎস মনে হলো। চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে, হাত দিয়ে রক্ত ঝরে পড়ছে, গোটা শরীর দিয়ে রক্ত আর রক্ত। ভীষণ ক্রোধিত দৃষ্টিতে শুধুমাত্র ওর দিকেই তাকিয়ে আছে। সৌমিত্র দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলতে চেষ্টা করলো, কিন্তু হাজারবার টানার পরেও দরজা খুলল না। সুলগ্নাকে ডাকলো, কিন্তু সুলগ্নার কাছে ওর কণ্ঠ পৌঁছল না। দেওয়ালের সাথে চেপে দাঁড়িয়ে কাপা কাপা গলায় সৌমিত্র বলে উঠল, কে 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 তুমি? কে? একটা ভয়ঙ্কর হাসির শব্দ পাওয়া গেল। হাসতে হাসতে ফ্যাসফ্যাসে গলায় বলল, আমাকে চিনতে পারছো না সৌমিত্র? না না, কে 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 তুমি? কে? কণ্ঠটা বলে উঠল, আমি সেই যাকে তুমি হত্যা করেছিলে। তুমি কি ভেবেছিলে আমাকে আর আমার সন্তানকে হত্যা করে তুমি সুখে সংসার করবে? কখনো নয়, তোমাকেও মরতে হবে সৌমিত্র, এই বলে দিলাম। সৌমিত্র দেখে আয়নায় ক্রমশ একটা অবয়ব এসে উঠতে শুরু করলো। একটা নারী মূর্তি, যার হাত পা বেঁকে আছে, ঘাড় বেঁকে আছে, মুখ দিয়ে সাদা রঙের গ্যাজলা উঠছে, সারা মুখে পোকামাকড়ের বাসা, চোখ দুটোতে মনি নেই। সেই নারী মূর্তিকে দেখে সৌমিত্রর অন্তরাত্মা কেঁপে উঠল।
হঠাৎ করে সেই নারী মূর্তি আয়না ছেড়ে বেরিয়ে এলো, সৌমিত্রর মুখোমুখি দাঁড়ালো। সৌমিত্রর ভয়ার্ত চেহারা দেখে ফিক ফিক করে হাসল। সৌমিত্রর শরীরটা হঠাৎ হাওয়ায় ভেসে উঠল। এই মুহূর্তে সৌমিত্র নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। সৌমিত্র গিয়ে পড়ল বাথটবের উপর। বাথটবে জল কোথায়? চারিদিকে শুধু রক্ত আর রক্ত। একটু আগে আয়নায় সৌমিত্রর দেখা সেই রক্তাক্ত শরীরটা যেন বাস্তবায়িত হয়েছে। সৌমিত্র বাথটব থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। একটা হাত ওর গলা শক্ত করে ধরল। সৌমিত্র দম বন্ধ হয়ে আসছে। সৌমিত্র বলার চেষ্টা করলো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার প্রথমা, প্রথমা ছেড়ে দাও। প্রথমা সৌমিত্রর কাতর অনুরোধ ছেড়ে হেসে উঠল, বলল, তুই ছেড়েছিস আমার সন্তানকে, আমি তোকে বিশ্বাস করেছিলাম। সৌমিত্রর শ্বাস রোধ হয়ে আসছে। ক্রমশ ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া গেল। সুলগ্না ডাকছে। কি করছো গো? এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? সৌমিত্র সুলগ্নার গলার শব্দ পেয়ে নড়ে চড়ে উঠল। শ্বাস নিল। কই, শ্বাস নিতে তো অসুবিধা হচ্ছে না। আশেপাশে তাকালো, সবকিছুই স্বাভাবিক। তাহলে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা কি ছিল? সবটাই কি মনের ভুল? সৌমিত্রর গলা না পেয়ে সুলগ্না ততক্ষণে আবারও ডাকতে শুরু করেছে। সৌমিত্র নিজেকে সামনে নিয়ে বলল, হ্যাঁ যাচ্ছি, হয়ে গেছে আমার। মিনিট কয়েকের মধ্যেই বেরিয়ে এলো সে। এসে সুলগ্না চিন্তিত মুখ দেখতে পেল। সুলগ্না জিজ্ঞেস করল, কি গো, এতক্ষণ ধরে বাথরুমে কি করছিলে? আমি কখন থেকে খাবার নিয়ে বসে আছি। সৌমিত্র বলল, সরি, একটু দেরি হয়ে গেল। আমি এখন পোশাক পরে আসছি, একটু অপেক্ষা করো। সৌমিত্র ঘরে এসে সোফায় বসে মাথার চুল আঁকড়ে ধরে বসে রইল। কি হচ্ছে ওর সঙ্গে কিছুই বুঝে উঠতে পারছে না। যা হচ্ছে তা কি সত্যি? সৌমিত্রর বিশ্বাস হয় না। ভূত প্রেত বলে কিছুই হয় না, কখনো এসবে বিশ্বাস করেনি। প্রথমা মারা গেছে, সে কিভাবে ফিরে আসতে পারে? হঠাৎ সুলগ্নার চিৎকার শুনে সৌমিত্র তাড়াতাড়ি নিচে আসে। এসে দেখল সুলগ্নার হাত থেকে খাবার থালা মেঝেতে পড়ে গেছে। ভাতগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। সুলগ্না দেওয়ালের কাছে ঘেঁষে ভয় জড়সড় হয়ে বসে আছে। সৌমিত্র দ্রুত পায়ে সুলগ্নার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? কি হয়েছে সুলগ্না? সৌমিত্রকে কাছে পেয়ে সুলগ্না সৌমিত্রর হাত আঁকড়ে ধরল। সৌমিত্র লক্ষ্য করল একটুতেই সুলগ্নার চোখ দুটো লাল হয়ে গেছে। সুলগ্না কাঁপা কাঁপা গলায় বলল, সৌমিত্র সুলগ্নার কথা বুঝতে না পেরে বলল, এই সুলগ্না, কি বলছো? সুলগ্না কাঁদতে কাঁদতে আবার বলল, রক্ত, ওখানে ওখানে রক্ত। রক্ত? রক্ত কোথা থেকে আসবে সুলগ্না? কি হয়েছে কি স্পষ্ট করে বলো। এত ভয় পাচ্ছ কেন? এই দেখো, এই দেখো, আমি তো আছি, দেখো। সুলগ্নাকে আলতো করে জড়িয়ে ধরে খানিকটা ধাতস্থ করার চেষ্টা করল সৌমিত্র। সুলগ্না কিছুটা ধাতস্থ হবার পর বলে উঠল, আমি তোমার জন্য ভাত বেড়ে সাজিয়ে রেখেছিলাম টেবিলে, তখনই দেখি তোমার থালার ভাতগুলো রক্তে ভাসছে। আমি ভীষণ ভয় পেয়ে থালাটা ফেলে দিয়েছি। সৌমিত্র সুলগ্নার কথা শুনে তাকালো মেঝেতে পড়ে থাকা সাদা ভাতগুলোর দিকে। কোথায় রক্ত? সুলগ্নাকে জিজ্ঞেস করল, কোথায় রক্ত সুলগ্না? তাকিয়ে দেখো। সুলগ্না দেখল, কিন্তু এখন আর রক্ত দেখতে পেল না। চোখের জল মুছে বিড়বিড় করে বলল, আশ্চর্য, তাহলে আমি তখন কি দেখলাম? এদিকে সৌমিত্র সুলগ্নাকে সান্ত্বনা দিলেও নিজে শান্ত হতে পারল না। সকাল থেকে তার সাথে এরকম একটার পর একটা অপ্রকৃতিস্থ ঘটনা ঘটেই চলেছে, কিন্তু এইসব তার বৈজ্ঞানিক মন যেন বিশ্বাস করেও করে না। ঠিক তখনই এক দমকা হাওয়া যেন সৌমিত্রর কানে কানে বলে গেল, তোমার বউ তো ভারী সুন্দর সৌমিত্র। সৌমিত্র চমকে উঠল ভীষণভাবে। সুলগ্না তখনও ভয়ে জবুথবু হয়ে বসে রয়েছে। রাতের দিকে সুলগ্না খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে দেখল সৌমিত্র
ব্যালকনিতে দাঁড়িয়ে ধূমপান করছে। সিগারেটের গন্ধে সুলগ্না কয়েকবার খুক খুক করে কেশে উঠল। সুলগ্নার গলার আওয়াজে সৌমিত্র পিছু ফিরল। তাড়াতাড়ি হাত থেকে সিগারেটের বাকি অংশটা ফেলে দিয়ে বলল, এতক্ষণে কাজ শেষ হলো বুঝি? সুলগ্না গুটি গুটি পায়ে ঘরে ঢুকল। মূলত দুপুরে ঘটনাটা সুলগ্নার মনে প্রভাব ফেলেছে। সৌমিত্র হাসতে হাসতে সুলগ্নার কাছে এগিয়ে এসে সুলগ্নার কোমর ধরে কাছে টেনে নিল। সুলগ্নার গলায় মুখ গুজে ধিমি গলায় বলল, তোমার বর তোমার জন্য কাজ ছেড়ে কত তাড়াতাড়ি চলে এলো, আর তোমার বুঝি এতক্ষণে বরের কাছে আসার সময় হলো? সুলগ্না সৌমিত্রর এমন কথায় লজ্জাবতী লতার মতো নেতিয়ে গেল। সৌমিত্র সুলগ্নাকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। ভালো লাগার আবেশে দুইজনেই তখন বিভোর। ঠিক তখনই বাইরে ভীষণ বিদ্যুৎ গর্জনে ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হল। সৌমিত্রর মনে হলো কেউ যেন সদর দরজা খুলে ভেতরে ঢুকলো। পায়ের ক্যাঁচ ক্যাঁচ শব্দে সৌমিত্র উঠে বসল। সুলগ্না জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি কি বাড়ির দরজাটা বন্ধ করো? হ্যাঁ, করেছিলাম তো। কিন্তু আমার মনে হলো কেউ যেন ঘরের ভিতরে ঢুকে পড়ছে। দাঁড়াও তো, দেখে আসি। সৌমিত্র উঠে গেল। গিয়ে দেখলো সত্যি দরজাটা খোলা। বাইরে থেকে বৃষ্টির ছিটাস ঘরে ঢুকছে। সৌমিত্র দরজা বন্ধ করতেই যাবে, তখনই মনে হলো দরজার ঠিক সামনে থেকে কেউ ছুটে চলে গেল। সৌমিত্র চমকে ওঠে। কে কে? খানিকটা ভয় পেলেও গলায় যতটা সম্ভব দৃঢ়তা এনে বলে ওঠে সে, কিন্তু সারা শব্দ পাওয়া গেল না। আবারও কারো ছুটে যাওয়ার পায়ের শব্দ অনুভব করে সৌমিত্র। সৌমিত্র সাহস করে বেরিয়ে এসে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে চারপাশটা ভালো করে দেখে নিয়ে আবার বলে, কে কে আছে এখানে? এবার মুখ দিয়ে এক অদ্ভুত শব্দ এবং বৃষ্টির জলে কারোর চলার শব্দ শুনতে পায় সৌমিত্র। তাড়াতাড়ি সেদিকে ফিরে ফোনের আলোটা সেদিকে ফেলে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কে কে ওখানে? কে হাঁটছে ওখানে? কিন্তু কারো সারা শব্দ পাওয়া গেল না। ভীষণ রকম চমকে উঠল সৌমিত্র। ভয়ে মুখ পাংশু বর্ণ ধারণ করল। সৌমিত্র স্পষ্ট শুনেছে শব্দগুলো, কিন্তু কেউ তো ছিল, কিন্তু এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? সুলগ্না ততক্ষণে ঘর ছেড়ে বেরিয়ে এসে সৌমিত্রকে ডাকতে শুরু করেছে। সৌমিত্র সুলগ্নার গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ঘরে ঢোকে, কিন্তু এখানকার ঘটে যাওয়া ঘটনা সুলগ্নাকে বলে না। সৌমিত্র ঘরে ঢুকে দাঁড় দিতে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকে ওঠে। সেই ক্ষণিকের বিদ্যুতের আলোয় বৃষ্টিতে ভিজতে থাকা একটা ছায়ামূর্তি দেখা যায়। জীর্ণ শীর্ণ, অথচ ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে সৌমিত্রর এই বাড়িটার দিকে। প্রতিশোধের আগুন জ্বলছে তার মনে। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে সে। কিছুই অবশিষ্ট রাখবে না। কেন রাখবে? সেও তো বাঁচতে চেয়েছিল, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি। জীবনের শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। সে সৌমিত্রকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, কিন্তু প্রতিদানে সৌমিত্র তাকে কি দিল? ধোঁকা, বিশ্বাসঘাতকতা। হাসপাতালের এই দিকটাতে মানুষজনের যাতায়াত সেভাবে কোনোদিনই ছিল না, তাই তো এই জায়গাটা তার এত ভালো লাগতো। এক নির্জন নির্বিঘ্নে নিজের সময় কাটাতো। এখানেই একদিন পরিচয় ঘটেছিল সৌমিত্রর সাথে, আর এখানেই বিচ্ছেদ হয়েছিল। সে ধীর পায়ে গিয়ে দাঁড়ালো সেই পুরনো কুয়োটার দিকে। হাসপাতালে লতা পাতায় ঘেরা বহু পুরনো অবহেলিত এই কুয়োটার কথা কেউ মনে রাখেনি। মনে রাখেনি তার কথাও, ভুলে গেছে সবাই। কি দোষ ছিল তার? শুধুমাত্র উত্তরটা জানতে চেয়েছিল। সে তো চায়নি বিচ্ছেদের কারণ, কিন্তু তবুও কেন তাকে ছলনায় ভুলিয়ে তার জীবনের অবলম্বনটুকু কেড়ে নেওয়া হলো? ভালো মানুষের মুখোশ পরে ভালোবাসার অভিনয় করে তার বাচ্চাটাকেই মেরে ফেললো এই শয়তানটা। না, না ছাড়বে না, কিছুতেই কিছুতেই শান্তিতে থাকতে দেবে না সে। প্রতিশোধ নেবে। তাই তো ঠিক সৌমিত্রর বিয়ের দিনই ওই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। কেউ ওর দুঃখ না বুঝলেও এই কুয়োটা ওর দুঃখ বুঝেছিল। সেদিনও ওর দুঃখে সবাই কেঁদেছিল, আজও কাঁদছে। তাই তো এই মুষলধারায় বৃষ্টি। প্রথম আর অতৃপ্ত আত্মা ভীষণ যন্ত্রণায় আর্তনাদ করে উঠল, কিন্তু চক্ষু জোড়া হইতে জল পড়ল না। তার অতৃপ্ত আত্মাকে বৃষ্টি স্পর্শ করতে পারছে না। তার আত্মা যে অপবিত্র, কিন্তু যে এত বড় অন্যায় করলো সে কি তার শাস্তি পাবে না? অবশ্যই পাবে।
প্রথমা নিজে হাতে শাস্তি দেবে জানোয়ারটাকে। প্রথমা সৌমিত্রর সাথে বিচ্ছেদ তো মেনেই নিয়েছিল। কখনো বাচ্চাটির পিতৃ পরিচয় নিয়ে সৌমিত্রর কাছে আসবে না তাও কথা দিয়েছিল, তাও সৌমিত্র ওকে অজ্ঞান করে ওর অজ্ঞানতায় ওর গর্ভপাত করেছিল। প্রথম যখন উত্তর জানতে চেয়েছিল তখন সৌমিত্র পাথরের ন্যায় জবাব দিয়েছিল, এই বাচ্চাটা থাকলে ভবিষ্যতে আমার অনেক সমস্যা হতো। আর তোমাকে কি বিশ্বাস? তুমি হয়তো ভবিষ্যতে বাচ্চাটার পিতৃ পরিচয় দাবি করতে পারতে। তাই আমি কোনো বাড়তি চাপ রাখতে চাইনি, ল্যাটা চুকিয়ে দিয়েছি। ও হ্যাঁ, এই কথাটা আবার কাউকে বলো না, না হলে আমার কিছুই হবে না, কারণ আমি তো পুরুষ মানুষ। তবে কলঙ্কটা তোমার মাথাতেই লাগবে। আর জানোই তো সমাজের নষ্ট মেয়ে মানুষদের কিরকম চোখে দেখা হয়। প্রথমা থমকে গিয়েছিল, একদম নিশ্চুপ, কোনো কথা বলতে পারিনি। সৌমিত্র তারপর প্রথমার দিকে একবারও ফিরে তাকায়নি। প্রথমা প্রস্তরবৎ ওখানেই বসেছিল, ঠিক যেভাবে কুয়োয় মাথায় পা ঝুলিয়ে বসে থাকে। পরক্ষণে ভীষণ জোরে হেসে উঠল। তখন যে কথাগুলো বলা উচিত ছিল তা আপন মনেই বলতে আরম্ভ করল। কলঙ্ক, কলঙ্কের ভয় যদি আমি পেতাম তাহলে তাহলে কি আমি বাচ্চাটাকে রাখতে চাইতাম? সৌমিত্র, তুমি বলো। প্রথমা বাড়ি ফিরে কি করবে সেদিন খুঁজে পায়নি। তারপরেই তো সৌমিত্রর বিয়ের খবর শুনল। হাসপাতালের আর বাকি 5টা স্টাফের মতো ওকেও নিমন্ত্রণ করেছিল। সেদিন প্রথমার মধ্যে ভীষণ রকম প্রতিহিংসা কাজ করেছিল। মাথায় শুধু একটা জিনিসই ঘুরছিল, তাকে প্রতিশোধ নিতে হবে। কিন্তু কিভাবে জানা ছিল না প্রথমার। নিজের অক্ষমতার জন্য প্রথমা নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, তাই তো এই কুয়োতে এসে ঝাঁপ দিয়েছিল এবং মুহূর্তেই তলিয়ে গিয়েছিল কুয়োর গভীরে। কিন্তু প্রথমা বুঝতে পারছিল তার শরীর ক্রমশ হালকা হয়ে আসছে। সে কুয়ো থেকে উপরে উঠে এসেছিল। কুয়োর জলে নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠেছিল। প্রথমা তখন বুঝতে পারিনি ওটা ও নিজেই ছিল। কি বিভৎস চেহারা! পোকামাকড়ে খুবলে খুবলে খেয়ে ফেলেছে ওর পচা শরীরটাকে। চোখ দুটো ঠিকরে যেন বেরিয়ে আসছে। চোখের মণি দুটোও সাদা, সারা শরীর রক্তাক্ত। প্রথমা কুয়োর দিকে তাকালো, নিজেকে দেখল। নিজেকে দেখে আরো জোরে জোরে হাসতে আরম্ভ করল। দাঁত কিরমিরিয়ে বলে উঠল, সবাইকে শেষ করব, কাউকে বাঁচতে দেব না, সবাইকে শেষ করবো আমি। পরের দিন সৌমিত্র হাসপাতালে এসে প্রথমেই হাসপাতালের ওই পেছনের দিকটা এসে উপস্থিত হলো। বটতলার নিচে কিছুটা সময় দাঁড়িয়ে থাকলো। হয়তো পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেল কুয়োর দিকে। সাহস করে কুয়োর মুখে উঁকি দিল। নিজের মনেই বলে উঠল, তোমার মতো মেয়ে আত্মহত্যা করবে কখনো ভাবিনি প্রথমা। তুমি তুমি এতটা দুর্বল তো কখনো ছিলে না। সামান্য একটা ভ্রূণই তো ছিল, তার জন্য এত দুর্বলতা? তোমাদের মেয়েদেরই এক দোষ। যতই তোমরা আধুনিক হওয়ার চেষ্টা করো না কেন, তোমরা কখনো তোমাদের ন্যাকামি ছাড়তে পারবে না। আরো কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই কাঁধে কারোর হাতের শীতল স্পর্শ পেয়ে চমকে উঠল সৌমিত্র। কাপা কাপা গলায় বলল, কে? সৌমিত্রর কানে কানে কেউ ফিসফিস করে বলল, আমাকে চিনতে পারছো না সৌমিত্র? না, এবার আর সৌমিত্র নিজের মনকে বোঝাতে পারল না। ভীষণ ভয় কাঁপা কাঁপা গলায় বলে উঠল, প্রথমা। প্রথমা সৌমিত্র ঠিক কানের সামনেই ভীষণ ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। সেই হাসির শব্দে সৌমিত্রর কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। সৌমিত্র পালিয়ে যেতে চাইল, কিন্তু পা দুটো যেন বেঁধে রেখেছে। প্রথমা এবার সশরীরে সৌমিত্রর সামনে এলো। প্রথমার এমন ভয়ঙ্কর রূপ দেখে সৌমিত্রর গা গুলিয়ে উঠল। নিজের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে সৌমিত্র ছিটকে সরে গেল। মাটিতে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেল। প্রথমা সৌমিত্রর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে শয়তানের মতো হাসতে লাগল। সৌমিত্র ততক্ষণে নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে। কোনো মতে উঠে দাঁড়িয়ে ছুটতে আরম্ভ করল। প্রথমা সৌমিত্রকে এভাবে দৌড়তে দেখে বলে উঠল, পালাও সৌমিত্র, পালাও। কিন্তু কত দূর? হ্যাঁ, কত দূর? পালিয়ে বাঁচতে পারবে না সৌমিত্র। কি হয়েছে ডক্টর? ডক্টর, ডক্টর গাঙ্গুলি, কি হয়েছে? কিন্তু সৌমিত্র দাঁড়ালো না। সোজা নিজের কেবিনের দরজা বন্ধ করে হাঁপাতে আরম্ভ করল।
শার্টের কয়েকটা বোতাম খুলে বেশ কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে টেবিলের উপরে রাখা জলের বোতল থেকে জল খেয়ে কিছুটা ধাতস্থ হলো। তারপর মেঝেতেই বসে পড়ল। কপালের ঘাম মুছে ফেলে কাঁপা কাঁপা গলায় বলল, না না না, এসব সত্যি নয়, এসব সত্যি হতেই পারে না। এগুলো সব আমার মনের ভুল। পর মুহূর্তেই সৌমিত্র অনুভব করলো ওর বুকে ভীষণ জোরে ব্যথা করতে আরম্ভ করলো। কেউ যেন ওর হৃদয়ে শক্ত করে ধরে রেখেছে। সে তার শরীর থেকে তার হৃদয়টিকে বের করে নিতে চাইছে। সৌমিত্র নিজের বুকের বাম পাশে হাত রাখল। ব্যথায় কুঁকিয়ে উঠল, কিন্তু চার দেওয়াল ভেদ করে ওর চিৎকার বাইরে পৌঁছল না। সৌমিত্র চারিদিকে তাকিয়ে দেখল শুধু রক্ত আর রক্ত। 1 বছরের ডাক্তারি জীবনে সৌমিত্র কখনো রক্ত দেখে ভয় পায়নি। ভয় পাওয়াটা উচিত নয়, কিন্তু আজ প্রথমবার সৌমিত্র রক্ত দেখে ভয় পেল। রক্তের প্রতিটা বিন্দু যেন সৌমিত্রর দিকে এগিয়ে আসছে। না, ওরা ঠিক রক্ত কণা নয়, এক একটা রক্তের পিণ্ড নড়াচড়া করছে। খুব মৃদুভাবে তারা নড়াচড়া করছে। দৃশ্যটা সহ্য হলো না সৌমিত্রর। ঘর ছেড়ে বেরিয়ে যেতে চেষ্টা করলো, কিন্তু পারল না। রক্তের কণাগুলো হঠাৎ একটা হাতের আকার ধারণ করে সৌমিত্রর দিকে তেড়ে আসতেই যাবে, ঠিক তখনই প্যান্টের পকেটে রাখা ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠল। সৌমিত্র কোনো মতে ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে সুলগ্নার গলার আওয়াজ পাওয়া গেল। সুলগ্না বলছে, কি গো, পৌঁছে একবার ফোন করলে না? শোনো, আমি মন্দিরে যাচ্ছি। এখানে সামনেই মা কালীর মন্দির আছে। উনি নাকি খুব জাগ্রত। কি বলছি শুনছো তো? কি গো? সৌমিত্র দেখল চারিপাশটা আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। সৌমিত্র তৎক্ষণাৎ কেবিন ছেড়ে বেরিয়ে গেল। ওপাশ থেকে সুলগ্না তখনও সৌমিত্রর উত্তরের অপেক্ষা করছে। হাসপাতাল থেকে বেরিয়ে কোনো মতে বলল, হ্যাঁ শুনছি। শোনো, আমিও যাব তোমার সাথে। আমি আসছি এখনই, অপেক্ষা করো। ঠাকুর দেবতার সাথে সৌমিত্র সম্পর্কটা চিরকাল স্ট্রেঞ্জারদের মতো ছিল। কখনো কোনো মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে গেলেও ভুল করেও প্রণাম ঠকত না। কিন্তু মানুষ বিপদে পড়লে সবকিছুই করতে পারে। আজকে সৌমিত্ররও সেই এক দশা। সুলগ্না মন্দিরে পুজো করে ঠাকুরমশাইয়ের কাছে পুজোর প্রসাদ নেওয়ার সময় ঠাকুরমশাই সৌমিত্রর দিকে তাকিয়ে বলে উঠলেন, বাবা, ইদানিং কালে একটু সাবধানে থেকো। তোমার সামনের দিনগুলো একদমই ভালো যাবে না। কথাটা শুনে সৌমিত্র সুলগ্না দুজনেই চমকে উঠল। সুলগ্না চিন্তিত হয়ে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করল, কেন ঠাকুরমশাই, কি হয়েছে? ঠাকুরমশাই সৌমিত্রর দিকে তাকিয়ে বলে উঠল, আমি তোর স্বামীর কপালে মৃত্যু যোগ দেখতে পাচ্ছি মা। কেউ অনবরত ওকে তার সাথে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে। সুলগ্না ভীষণ রকম চমকে উঠল। এদিকে সৌমিত্রর গলা শুকিয়ে এলো। অন্য সময় হলে সৌমিত্র এগুলোকে হাসি তামাশা করেই উড়িয়ে দিত, কিন্তু আজ পারল না। সুলগ্না কাঁদো কাঁদো স্বরে বলল, ঠাকুরমশাই, এমন কথা বলবেন না। আপনি তো সর্বজ্ঞ। দয়া করুন ঠাকুরমশাই, এর প্রতিকার বলুন। ঠাকুরমশাই মা কালীর চরণ থেকে কিছু পরিমাণ সিঁদুর নিয়ে একটা মাদুলিতে বেঁধে সেটা সৌমিত্রর হাতে বেঁধে দিয়ে বলে উঠল, এটা কখনো খুলবি না বাবা। এটা যতদিন তোর হাতে থাকবে ততদিন তোকে কেউ ছুঁতে পারবে না। তারপর সুলগ্নার দিকে তাকিয়ে বলল, কাঁদিস না মা, কাঁদিস না। ঈশ্বর দয়াময়, তিনি সব ঠিক করে দেবেন। যা, স্বামীকে নিয়ে বাড়ি যা। তোদের দীর্ঘায়ু হোক। সৌমিত্র এতটা সময় একটাও কথা বলতে পারেনি। জীবনের 32টা বছর সে কখনো কারো সামনে মাথা নত করেনি। এই পুজো আচ্ছা তান্ত্রিক পুরোহিতদের তার ভণ্ডই মনে হয়েছে। কারোর কারোর মুখের উপরেই তো তাদের ভণ্ড বলে দিয়েছে, একবারও দ্বিধাবোধ করেনি। কিন্তু আজ হাতে থাকা মাদুলিটা খুলে ফেলে দিতে সাহস পেল না। সুলগ্না তখনও কাঁদছে। সৌমিত্র এই মুহূর্তে নিজের মৃত্যু ভয় মরছে, তারপর সুলগ্নার এমন ফ্যাঁস ফ্যাঁসানি একদম ভালো লাগছে না। ধমকে উঠল, সুলগ্না, চুপ করবে। সুলগ্না চমকে উঠল। বিয়ের পর সৌমিত্র কখনোই ওকে এইভাবে ধমক দেয়নি। সুলগ্না তবুও কিছু মনে করল না, বরং উল্টে বলল, ঠাকুরমশাই কি বলল শুনলে না?
এই ব্যাপারটা বাড়িতে জানাই, বুঝলে? বড় কোনো তান্ত্রিক দিয়ে পুজো করালে নিশ্চয়ই তোমার সব দোষ কেটে যাবে। সৌমিত্র আরও বেশি বিরক্ত হলো সুলগ্নার কথায়। ওর দোষ? ওর কি দোষ আছে? এই পৃথিবীতে তো সবাই স্বার্থপর, ভালো তো সবাই থাকতে চায়, চিন্তামুক্ত একটা লাইফ সবাই লিড করতে চায়, তাহলে এখানে ওর দোষ কোথায়? সব দোষ তো ওই প্রথমার। তাই এক প্রকার রেগেই বলে উঠল, ঘ্যান ঘ্যান করো না তো সুলগ্না, কিছুই হবে না, এখন বাড়ি চলো চলো। সৌমিত্রর কাছে ধমক খেয়ে সুলগ্না থেমে গেল, একটা কথাও বলতে পারল না। সৌমিত্রর দিকে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার কাছে কেমন যেন সৌমিত্রকে অচেনা মনে হলো। কিছুটা মনোমালিন্য নিয়েই দম্পতি বাড়ি ফিরল। বাড়ি ফিরেই সৌমিত্র সুলগ্নার সাথে কোনো প্রকার বাক্যালাপ না করেই নিজের স্টাডি রুমে গিয়ে ডোর দিল। সুলগ্না ঠাকুরমশাইয়ের কথা শুনে একেই চিন্তিত, তারপর সৌমিত্রর কাছে থেকে এমন ব্যবহার পেয়ে রীতিমতো স্তব্ধ। মন্দিরে যাওয়ার পোশাক পরিবর্তন না করেই নিজের গোপালের কাছে চলে গেল। ছোট থেকে কৃষ্ণকে পুজো করে আসছে সে, কৃষ্ণকে ছাড়া কখনো থাকেনি। তাই তো সৌমিত্র নাস্তিক জেনেও সুলগ্না তার গোপালকে ছেড়ে আসতে পারেনি। গোপালের কাছে কাঁদতে কাঁদতে সুলগ্না বলে উঠল, কখনো তোমার কাছে কিছু চাইনি গোপাল, তাহলে আমার কপালেই কেন এত দুর্ভোগ লেখা? আমি আমি কি দোষ করেছি? কাঁদতে কাঁদতে সে সেখানেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। সারা শরীর ঘেমে নিয়ে একসাথে। সুলগ্না চোখ মুখ লাল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে নিজেই বলে উঠল, না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তখনই কোনো অদৃশ্য কণ্ঠস্বর বলে উঠল, তোমার স্বামীকে মরতে হবে, তোমার স্বামীকে তার পাপের শাস্তি পেতে হবে। আমার সন্তান হত্যার দায় তাকে নিতেই হবে। তুমি হাজার চেষ্টা করলেও তাকে বাঁচাতে পারবে না। ভীষণ তীক্ষ্ণ স্বরে হাসতে হাসতে সেই কণ্ঠস্বর ক্রমশ অদৃশ্য হয়ে গেল। সুলগ্না থ হয়ে সেখানেই বসে রইল। কোনো কিছু বলার মতো অবস্থায় সে নেই। সৌমিত্র স্টাডি রুমে অনেকটা সময় একাকী কাটানোর পর মনে পড়ল মন্দিরে সুলগ্নার সাথে করা ব্যবহারের কথা। কথাগুলো মনে পড়তেই সৌমিত্র বিরক্ত হলো। মাথা চুলকে বলল, শালা আমি মরছি আমার জ্বালায়, আর এখন এই নেকা মহিলাকে আবার মানাতে যেতে হবে। যাই হোক, আগে সুলগ্নাকে সামলাই, তারপর প্রথম আর একটা ব্যবস্থা করতে হবে। শালি মৃত্যুর পরেও আমাকে শান্তিতে থাকতে দেবে না। হাতের মাদুলিটাকে দেখে বলল, এটা আসলেই কাজ করবে তো? চোখে মুখে খানিকটা ভয়ের ছাপ তার। সৌমিত্র নিজেকে বুঝিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এসে সুলগ্নাকে ডাকল। রান্নাঘরে সুলগ্নাকে না পেয়ে বেডরুমে গিয়ে দেখল সুলগ্না গোপালের কাছে মেঝেতে দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। সৌমিত্র ধীর পায়ে সুলগ্নার দিকে এগিয়ে গেল। সুলগ্না কাঁধে হাত রেখে ডাকল, এই সুলগ্না, তুমি এখানে বসে কেন? আবার চিন্তা করছো? দেখো, চিন্তা করো না, আরে এইসব কিছু সত্যি না। চলো চলো, ওঠো। সুলগ্না তাকালো সৌমিত্রর দিকে, চোখ দুটো টুকটুকে লাল। সৌমিত্র চমকে উঠল। সুলগ্না সৌমিত্রর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর উঠে দাঁড়ালো। সুলগ্নাকে কোনো রকম কথা বলতে না দেখে সৌমিত্র বলে উঠল, এই সুলগ্না, কি হয়েছে? সুলগ্না? কিছু না, আমাকে একটু একা থাকতে দাও। এরপর সৌমিত্র সুলগ্নার সাথে কথা বলতে গেলেও সুলগ্না টুকটাক কথা বলে আর কথা বলেনি। সৌমিত্রও জোর করেনি। দুদিন পর রাতের বেলায় হঠাৎ সৌমিত্রর ঘুমটা ভেঙে গেল। এই কয়দিন সে কোনো রকম অস্বস্তিও অনুভব করেনি। সৌমিত্র তাই বেশ নিশ্চিন্তেই ঘুমিয়েছিল। কিন্তু হঠাৎ ঘুমটা ভেঙে যেতে দেখল বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। সুলগ্না পাশে নেই। এত রাতে সুলগ্নাকে পাশে না দেখে সৌমিত্র চমকে উঠল। ভাবল বোধহয় বাথরুমে গেছে, তাই বেশ কয়েকবার ডাকল, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সৌমিত্র খানিকটা চিন্তিত হয়ে বিছানা ছেড়ে উঠে গেল। ঘরের আলোগুলো জ্বালাতেই দেখল সুলগ্না নিজের গোপালের কাছে বসে রয়েছে। সৌমিত্র সুলগ্নার কাছে এসে জিজ্ঞেস করল, এই সুলগ্না, তুমি এখনো ঘুমোচ্ছ কেন? এই। সুলগ্না তাকালো সৌমিত্রর দিকে। সুলগ্নার দৃষ্টি দেখে সৌমিত্র ভীষণ চমকে উঠল। ঠিক এই দৃষ্টিটা সে দেখেছিল প্রথমার, যেদিনও প্রথমার গর্ভাপাত করিয়েছিল। ভীষণ কেঁদেছিল, কেঁদে কেঁদে চোখ দুটো ফুলে গিয়েছিল মেয়েটা। ওকে বারবার কারণ জিজ্ঞাসা করছিল,
কিন্তু সৌমিত্র জবাব দেয়নি। একসময় ক্লান্ত হয়ে পড়লে মেয়েটা শান্ত হয়ে যায়। সৌমিত্র অনেকটা সময় পর একবার তাকিয়েছিল প্রথমার দিকে। দেখে মনে হয়েছিল কিছু মুহূর্তেই যেন মেয়েটার অনেকটা বয়স একসাথে বেড়ে গিয়েছে। ঠিক এইভাবে ক্রোধ, ঘৃণা, অবজ্ঞা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। সৌমিত্রকে নিজের দিকে ভীতু চোখে তাকাতে দেখে সুলগ্না বলল, প্রথমাকে? সৌমিত্র ভীষণ চমকে উঠল, ভয় পেল, সুলগ্নার থেকে দৃষ্টি ফিরিয়ে দিল। আত্মবিশ্বাসের সহিত সুলগ্নার প্রশ্নের জবাব দিতে পারল না, কিন্তু মিথ্যে হোক বা সত্যি প্রতিটা কথা আত্মবিশ্বাসের সহিত বলা ছিল সৌমিত্রর একটা আর্ট। কিন্তু আজ পারল না। আমতা আমতা করে বলল, কে প্রথমা? আমি কি করে চিনব? সৌমিত্রর আমতা আমতা গলার স্বর এবং দৃষ্টি দেখে সুলগ্নার আর কিছু বুঝতে বাকি রইল না। গত কয়েকদিন ধরে প্রথমার বলা একটা কথাও সে বিশ্বাস করতে পারেনি। সৌমিত্রর সাথে কথা বলতে চেয়েও পারেনি, গুমড়ে মরেছে। সৌমিত্রকে কোনো রকমে কোনো কথা বলতে না দেখে সুলগ্না শুধু বলল, কেন ঠকালে আমাকে? আমার কি দোষ ছিল? তুমি কি করে জানলে? সৌমিত্রর এই কথাটা সুলগ্নার কাছে আরো বেশি করে সবটা স্পষ্ট করে দিল। সুলগ্না চিৎকার করে উঠল, কেন ঠকালে আমায়? সুলগ্না চিৎকার শুনে সৌমিত্র ডেকে গেল। ওর উপর কেউ চিৎকার করে কথা বলুক সেটাও কোনো রকমে পছন্দ করে না। রেগে গিয়ে বলল, কি জানতে চাও? হ্যাঁ, প্রথমা তাই তো? শোনো, ও আমার এক্স ছিল। ওর সাথে আমি শুয়েছি, আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন ছিল। ও আমার বাচ্চার মা হতে চলেছিল, কিন্তু আমি বাচ্চাটা চাইনি। ইভেন আমি ওকে বিয়েই করতে চাইনি। ও সুন্দরী, স্মার্ট, শিক্ষিতা, তাই প্রেম করেছি। কিন্তু ও বিয়ের জন্য যোগ্য ছিল না, ওয়াইফ ম্যাটেরিয়াল ছিল না, তাই বিয়ে করতে চাইনি। কিন্তু তবুও শালি বাচ্চাটা নষ্ট করতেই চাইছিল না। কত বড় কথা, ওনাকে একাই মানুষ করবে বাচ্চাটাকে। কত বোঝালাম, বুঝলই না। শেষ ওকে না জানিয়ে গর্ভপাত করেছি। কিন্তু আমি ওকে মারিনি। আমি শুধু আমার ভবিষ্যৎ জীবনে কোনো রকম ঝামেলা চাইছিলাম না, আর এর জন্য আমার এতটুকু আফসোস নেই। সৌমিত্র কথাগুলো বলেই থেমে গেল। সুলগ্নার কিছু শোনা বা বলার মতো অবস্থায় রইল না। সৌমিত্রর দিকে কিছুটা সময় তাকিয়ে থেকে বেডরুম ছেড়ে বেরিয়ে গেল। ধীরে ধীরে সদর দরজা খুলে বেরিয়ে এলো। সৌমিত্র পিছু পিছু এলো। সুলগ্নাকে আটকাতে চাইল, কিন্তু ওই ঘর ছেড়ে বেরোতেই পারল না। ঘরের দরজা জানালাগুলো আপনি বন্ধ হয়ে গেল একে একে। সৌমিত্র তবে ঘাবড়ালো না। হাওয়ায় একটা কণ্ঠস্বর ভেসে এলো, তোমার মনে আছে সৌমিত্র, একদিন এই ঘরে, এই বারান্দায় আমরা কত ভালোবাসার মুহূর্ত কাটিয়েছি? সব মনে আছে তোমার? মনে আছে তো? সৌমিত্র জবাব দিল না। প্রথমা ভীষণ রেগে গেল। সারা ঘরের জিনিস লণ্ডভণ্ড হতে আরম্ভ করল। দুটো শীতল হাত এসে সৌমিত্রকে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, বলো না সৌমিত্র, তুমি আমাকে কতটা ভালোবাসো, বলো না। সৌমিত্র প্রথমাকে দেখতে না পেলেও অনুভব করল প্রথমাকে ঠেলে নিজের কাছ থেকে সরিয়ে দিতে চাই, কিন্তু প্রথমাকে ধরতে পারল না। খানিকটা অহংকারের বশবর্তী হয়ে বলে উঠল, ও প্লিজ প্রথমা, কুল ডাউন। যতক্ষণ পর্যন্ত আমার হাতে মাদুলি আছে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। প্রথমা সৌমিত্র থেকে দূরে সরে গিয়ে প্রচণ্ড জোরে হাসতে আরম্ভ করল। ক্রমশ প্রথমার বিদেহী আত্মা সৌমিত্রর দৃষ্টিগোচর হতে আরম্ভ করল। তারপর সে ভয়ানক চেহারা, এবার একটা বিকট গন্ধ সৌমিত্রর নাকে এসে ঠেকল। সৌমিত্র সারা শরীর গুলিয়ে উঠল, যেন ওর পেটের নাড়ি ভুঁড়ি বের করে কেউ বেরিয়ে আসতে চাইছে। প্রথমা হাসতে হাসতে বলল, আমি তোমাকে জীবিত থাকাকালীন একটা কথা বলতাম সৌমিত্র, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। সৌমিত্র হঠাৎ হাতের দিকে তাকাল। হাতের মাদুলিটাকে দেখতে না পেয়ে চমকে উঠল। তার মানে সুলগ্না। সৌমিত্র আর কিছু ভাবতে পারল না। এতক্ষণের সমস্ত সাহস যেন এক মুহূর্তে উবে গেল। প্রথমা হঠাৎ ওর মুখের ঠিক সামনে চলে এলো। সৌমিত্র ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু কিছু বলার পর্যন্ত সময় পেল না। হঠাৎ পেটে একটা যন্ত্রণায় কুঁকিয়ে উঠল সে।
মেঝেতে বসে পড়ল। পেটের নাড়ি ভুঁড়ি ভেদ করে মুখ দিয়ে রক্তের ঢেলা বের হতে আরম্ভ করলো। সৌমিত্র দেখে মনে হলো রক্তের ঢেলাগুলো যেন জীবন্ত। সৌমিত্র অসহায় দৃষ্টিতে প্রথমার দিকে তাকালো, যেন প্রথমাকে বলতে চাইছে ছেড়ে দেবার জন্য, কিন্তু সৌমিত্র জীবনের অন্তিম কথাগুলো বলতে পারল না। প্রথমা কিচ্ছু করছে না, শুধু সৌমিত্রর দিকে তাকিয়ে রইল। সৌমিত্রর নাক, মুখ, চোখ দিয়ে রক্ত বের হতে আরম্ভ করল। অতিরিক্ত রক্তক্ষরণের দরুন সৌমিত্র মারা গেল। ধীরে ধীরে প্রথমার বিদেহী আত্মা ক্রমশ মিশিয়ে যাচ্ছে। বাইরের ঝড় বৃষ্টি থেমে গেছে, ভোরের আলো ফুটছে, পাখিদের কিচিরমিচির কলরবে চারিদিক মুখরিত। গাছপালা লতায় পাতায় ঘেরা খালি পায়ে ভিজে ঘাসের উপর হাঁটছে সুলগ্না। মুখে শুধু একটাই কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছে, কেন কৃষ্ণ আমার সাথে এমনটা করলে? এত সব কিছুর মধ্যে আমার দোষ কোথায় ছিল?